রাজনৈতিক দলগুলোর মধ্যে তলে তলে একটি আলোচনার কথা বলছিলেন, নেগোসিয়েশন চলছে, কে কতটি আসন পাবে বা কার কাছ থেকে। আরে ভাই, নামও দিছে, পত্রিকায় ছাপা হয়েছে, লিস্টে দিছে, লিস্ট দিয়েছে যে কে তলে তলে সোজা প্রকাশ্যে এসে গেছে। প্রকাশ্যেই দিয়েছে, এখন প্রকাশ্যেই আলোচনা। আসলে ইসলামী আন্দোলনের সঙ্গে কি আসলে এই ধরনের প্রকাশ্যে বা তলে তলে কোনো আলোচনা কি চলছে? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে কয়েকটি বিষয় আনি। আমাদের শ্রদ্ধাভাজন আজিজ ভাই যে প্রসঙ্গগুলি আনলেন তার মধ্যে একটা হচ্ছে পিআরে ছোট পার্টিগুলি লাভবান হয়। আসলে পিআরে জনগণ লাভবান হয়, ভোটাররা লাভবান হয়। কিভাবে ভোটাররা লাভবান হয়? যে দেখুন, একটি আসনে 40% ভোট পেয়ে একজন এমপি নির্বাচিত হলো, আর 60% ভোটারের ভোট বাতিল হয়ে গেল। কিন্তু যখন পিআর হবে, এই 60% ভোটারের ভোট বাতিল হবে না। মানে সকল ভোটারের, সকল অংশগ্রহণ থাকবে, সকল নাগরিকের প্রতিনিধি এতে থাকবে। তার মানে সকল নাগরিকের ক্ষমতা, সকল নাগরিক ক্ষমতাবান হবে, ক্ষমতায়িত হবে। অতএব এখানে লাভবান হয় জনগণ, এক। দ্বিতীয় নম্বরে আজিজ ভাই আরেকটা প্রসঙ্গ বলেছেন, ঐকমত্য কমিশনে পিআর ছিল না। বিষয়টা তা নয়। ঐকমত্য কমিশনে পিআর, এজেন্ডায় পিআর ছিল, কিন্তু পরিকল্পিতভাবে ঐকমত্য কমিশনের এজেন্ডায় শুধু উচ্চকক্ষে পিআরের বিষয় আনা হয়েছে। আমরা প্রথম থেকেই জোরালোভাবে এই দাবি করে আসছিলাম যে এখানে আপনারা এজেন্ডায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ রাখুন, আমরা আমাদের যুক্তিতর্ক তুলে ধরি, যদি আলোচনার প্রেক্ষিতে সেটা বাতিল হয় আমরা মেনে নিব। কিন্তু শেষ দিন পর্যন্ত, এখনো পর্যন্ত প্রথম থেকে দাবি জানিয়ে আসা সত্ত্বেও অদৃশ্য কারণে এবং সন্দেহজনক কারণে এটাকে এজেন্ডাভুক্ত করা হয়নি, যার কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি জনগণের স্বার্থে। তৃতীয় নাম্বার, বেশি সংখ্যক এমপি যাওয়ার জন্য এই পিআরের বিষয়। আসলে এই উত্তরটা তো আমি আগেই দিয়েছি যে বেশি সংখ্যক এমপি, আমরা যদি এমপি চাইতাম, আমরা সেই 2001 থেকেই আমরা সংসদে 10টা, 20টা, 30টা এমপি পেতে পারতাম। আমি আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ দিয়ে বলি যে প্রতিবার আমাদের কাছে বিভিন্ন রকমের অফার এসেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্ব্যর্থহীন কণ্ঠে বারবার ঘোষণা করেছে আমরা ক্ষমতার, মানে বোঝাপড়ার ক্ষমতার রাজনীতি করি না। এবারও কি কোনো অফার এসেছে? যদি এসেও থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনির্দিষ্ট একটা আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আন্দোলন করে। সেটা যদি অন্যের করুণা নিয়ে, আমি একটা ছোট্ট ঘটনা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় অফার দেওয়া হয়েছে যে আপনি হবেন আমার রাষ্ট্রের নেতা, আপনি হবেন এই আমাদের যে মানে অর্থ মন্ত্রণালয়ের, তার জিম্মাদারিও থাকবে আপনার কাছে। রাজি হননি। তৃতীয় নাম্বার, আপনার যদি চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসার ব্যবস্থাও আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর প্রেক্ষিতে প্রত্যাখ্যান করেছেন। কেননা যদি আমরা বড় পরিবর্তন চাই, আপোষকামিতার রাজনীতির মধ্য দিয়ে সেই বড় পরিবর্তন আমাদের দ্বারা হবে না। আমাদের জীবন যৌবন, আমাদের শ্রম শক্তি, মেধা, অর্থ সবকিছু ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য, কর্মী এবং নেতারা এই জন্য ব্যয় করে। আমরা একটা বড় পরিবর্তনের জন্য কাজ করছি এবং সেই বড় পরিবর্তনের পথে সংগ্রামের মধ্য দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে সাফল্য চাই। আমি আসি, পরবর্তী আরেকটা প্রসঙ্গ এসছে যে অনেকে তালিকা জমা দিয়েছে, 10টা, 20টা, 30টা তালিকা জমা দিয়েছে। হ্যাঁ, তালিকা তারাই জমা দেয় যাদের আসলে জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নাই। যাদের জনগণের প্রতি কমিটমেন্ট থাকে, আমি আমার কাজ বলে যাব, আমি আমার কাজ করে যাব, প্রচলিত যে ব্যবস্থায় আছে সেই ব্যবস্থায় আমার দাবিকে হয়তো উপেক্ষা করা হবে, আমার দাবিকে হয়তো অবজ্ঞা করা হবে, আমাকে হয়তো একেবারে কর্নার্ড করা হবে, কিন্তু তাতেও আমার কিচ্ছু আসে যায় না। একদিন জনগণ বুঝতে পারবে, সেদিন জনগণ আমাদের সাথে ঐক্যবদ্ধ হবে। আমরা সেই চূড়ান্ত ক্ষণের দিকে এগিয়ে চলেছি। আসছি সর্বশেষ একটা কথায়, যে জুলাই সনদে বিএনপি সব মেনে নিয়েছে, এখন আর বিএনপির মানার মতো কিছু নেই। দেখেন, উচ্চকক্ষে পিআর সিদ্ধান্ত হয়েছে,
জাতীয় ঐকমত্য কমিশনে জি, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা উচ্চকক্ষেও পিয়ার চায় না, তারা কি চায়, নিম্ন কক্ষের একটা রেপ্লিকা হোক উচ্চকক্ষ। পিয়ার কিন্তু তারা চান, পিয়ার ওনারা বোঝেন না বিষয়টা এমন না, যদিও এটা ওনারা বলেন ইয়াতে, কিন্তু ওনারা পিয়ার চান। তারা বলছেন পাবলিক রিলেশন পিআর সালাউদ্দিন আহমেদ। তো ওনারা উচ্চকক্ষে পিয়ার চাচ্ছেন, নিম্ন কক্ষের রেপ্লিকা জনগণের ভোটের মূল্যায়নের মাধ্যমে, জনগণের ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচন করার, এটাতে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে তারা যদি ক্ষমতায় যান, তারা যদি রাষ্ট্র ক্ষমতার অধিকারী হন, তাহলে তারা এটা বাস্তবায়ন করবেন না। কিন্তু আমি এখানে প্রশ্ন করে রাখছি আজকে, আপনার মনে আছে বিচারপতি খায়রুল হক যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন বাতিল হলো, তখন সম্ভবত 4 জন বিচারপতি একমত হলেন আর 3 জন নোট অফ ডিসেন্ট দিলেন, কিন্তু সিদ্ধান্ত কিন্তু 4 জনের পক্ষে ছিল। জাতীয় ঐকমত্য কমিশনে সংখ্যাধিক সকলে বিএনপি এবং আরো 2-1টা পার্টি ছাড়া সবাই উচ্চকক্ষে পিআরের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। অতএব উচ্চকক্ষে পিআর এটা তো বাস্তবায়ন হয়ে গেছে, বাকি রয়ে গেছে শুধু নিম্নকক্ষে পিআর, সেটাও আশা করি হবে ইনশাআল্লাহ। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রেও বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। আমরা বলেছি এগুলি হতে হবে সকল দলের একটা মানে অংশগ্রহণে এই নিয়োগটা হতে হবে, একক মানে মূল দল যেন নিয়োগ না করে, তাহলেই ফেসিবাদ আবার ফিরে আসবে। আজিজ ভাই যে কথাটি বলছিলেন বিরতির আগে, যে আসলে সব দল মিলেই কি আসলে আগামী সরকার দেখতে পাবো আমরা, এরকম কোনো সম্ভাবনা কি আছে 6 থেকে তারিখ? সব দল মিলে আমি এমন কোনো দেখি না। কারণ হচ্ছে আমরা তো নষ্ট রাজনীতির অংশ হব না। সব দল মিলে হলে কি সেটি নষ্ট হবে? এটা যদিও প্রশ্নটা আপনার বুঝতে হবে যে আসলে কিভাবে হচ্ছে। যদি এটা বোঝাপড়ার হয় যে আপনাকে কিছু দিলাম, আপনাকে কিছু দিলাম, আপনি চুপ থাকেন, সেটি বলছিলেন, এটা হলে ইসলামী আন্দোলনের বাংলাদেশে একেবারে তৃণমূল পর্যায়ের একজন সদস্য সে দাঁড়াবে। আমরা সেই আদর্শ অনুসরণ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে বলেছিল, আপনার বয়ান, আপনার বক্তৃতা শুনবো, কিন্তু তার আগে জবাব দেন আপনার এই পোশাকটা আপনি কিভাবে পেলেন। আমরা আমাদের তৃণমূল সদস্য থেকে কর্মী সারা দেশের যা আছে, কোনো বোঝাপড়ার রাজনীতি আমাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে যদি কোনো আদর্শিক লক্ষ্যে এগিয়ে যাবার জন্য কোনো জায়গায় আমাদের কোনো ভূমিকা রাখার প্রয়োজন হয়, নিশ্চয়ই আমরা সেটা স্বচ্ছতার সাথে মানুষের সামনে উপস্থাপন করব। এই পরিস্থিতিতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করছি।